এইবার যে কেসটা আপনারা দেখবেন তার তো কোনো তুলনাই হয় না। একজন মানুষকে কেউ কতটা ঘৃণা করতে পারে এটা এই প্রথমবার দেখতে পেলাম। একজন কমেডিয়ানকে স্টেজে কেউ গুলি করে। প্রথমে তো এটাই বোঝা যাচ্ছিল না যে গুলিটা এলো কোথা দিয়ে। তার উপর ডক্টর সালুকে একটা বোমা ফাটালেন, বলেন হয়তো লোকটা মারা গেছে গুলি লেগেই, কিন্তু গুলির উপরে সাপের বিষ রয়েছে। বলুন তো দেখি, আপনি কখনো শুনেছেন গুলির উপরে সাপের বিষ? আর যদি গুলিতে না থাকতো তাহলে ওই লাশের রক্তে সাপের বিষ এলো কোথা দিয়ে? আর যদি রক্তে আগে থেকেই বিষ থেকে থাকে তাহলে লোকটা আগে মরলো না কেন? ও তো তখন স্টেজের উপর উঠে কমেডি করছিল, ও তো জানতেও পারেনি যে সাপে ওকে কামড়েছে, তাও হাতে। বলুন, একজনের শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ছে অথচ সে মরছে কিসে? একটা গুলিতে। আপনারা নিজেরাই দেখে নিন। দর্শক তো ওর নাম নিয়ে একেবারে চেঁচামেচি শুরু করেছে, আর ওই লাট সাহেবের কোনো পাত্তাই নেই এখনো। যদি 5 মিনিটের মধ্যে এখানে না আসে না, লোকে এখানে আগুন লাগিয়ে দেবে। আমি কিছু জানি না। যদি কোনো গন্ডগোল হয়, কোনো ঝামেলা হয়, আমি চুপচাপ কেটে পড়বো পেছনের গেট দিয়ে, আর এখন সেখানেই যাচ্ছি। ইডিয়েট বদমাইশ! এই ছেলেটা আগেও আমাকে একবার ফাঁসিয়েছিল। আরে দেখো দেখো, পর্দা খুলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, সত শ্রী আকাল, নমস্কার, ওয়ারাকাম। আপনারা আমাকে ডাকেন, তাই তো আমি চলে আসি। জগ্গু জিন্দাবাদ, জগ্গু জিন্দাবাদ, জগ্গু জিন্দাবাদ। আপনাদের জিন্দাবাদের মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে। আপনারা সবাই আমার শোতে আসেন বলে তাই তো আমি এখনো বেঁচে আছি। আপনাদের সবার ভালোবাসাতেই আমি জোর পাই। কতটা খেয়েছো এবার দেখো, একেবারে পুরো বুঁদ হয়ে গেছে। আজকে তো আমার সর্বনাশ করেই ছাড়বে। আমি আপনাদের যোগ্য, আপনাদের সবাইকে আমার মন থেকে স্বাগত। দাদারা এবং তাদের বোনেরা, একটা গল্প বলি আপনাদের। একজন মানুষের জীবন শেষ করে দেওয়ার পর ওর ঝগড়ুটে বউ একদিন হঠাৎ মরে গেল। লাশের অন্ত্যেষ্টিক্রিয়া করার পরে যখন মানুষটা বাড়ি ফিরছিল তখন জোরে একটা হাওয়া এলো, ঝড় উঠেছিল। আর যখন বিদ্যুৎ চমকালো তখন লোকটা ওপরের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে এইমাত্র পৌঁছালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ করছেটা কি? হেই, ওর কিছু হয়েছে মনে হচ্ছে। চল তাড়াতাড়ি চল। এই শোন, এক্সকিউজ মি, শোন। আপনারা শুনুন, কেউ প্লিজ স্টেজের উপর উঠবেন না। এই ভাই, ওঠো ওঠো, কি হয়েছে? এই দেখ কি হয়েছে, কি ওর? ও মাই গড, রক্ত! এই তো মরে গেছে। আরে আমরা যদি ক্রিকেটার হতাম না তো 6 লাভ হয়ে যেত আমাদের নাম। আরে প্রত্যেকটা লোকের মুখে শুধু ওদেরই নাম রে ভাই। আর যখন ম্যাচ হেরে যায় তখন লোকজন কিন্তু ঢিলও মারে বাড়িতে। তখন আমার তো খুব ভয় ভয় করছে, মনটা একদম ভেঙে গেল। আবার বউয়ের কাছে বোকা খেয়ে এসছো নাকি? স্যার, বউ বকলে মনের কিছু হয় না, শুধু একটু ঘাম বেরিয়ে যায়। তাহলে আবার হয়েছেটা কি আজকে? আরে স্যার, ধোনি নিজের চুল কেটে ফেলেছে স্যার। কিন্তু গত ম্যাচে তো ধোনি সবাইকে ধুয়ে দিয়েছিল, তাহলে হঠাৎ কি হয়ে গেল? আপনি কোনোদিন স্যামসনের গল্প শুনেছেন? স্যামসন আর ডেলাইলা। হ্যাঁ, ওই গ্রিক মাইথোলজিতে আছে। ওর তো চুলে ক্ষমতা ছিল। স্যার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক ছিলেন, লম্বা লম্বা চুল ছিল তার। যেদিন চুল কাটলেন
শেষ হয়ে গেল স্যার। হ্যাঁ, ওর সব শক্তি চলে গিয়েছিল। মশা হয়ে গেছিল স্যার। তো স্যার, ধোনিও নিজের চুল কেটে ফেলেছে স্যার। আরে চুল কেটেছে তো কি হয়েছে? দেখো কি সুন্দর স্মার্ট লাগছে এখন। সব সময় নেগেটিভ কিছু ভাবো। আরে স্যার, কিন্তু এখন কিচ্ছু হবে না, দেখবে দমাদম একের পর এক সেঞ্চুরি করবে। সেঞ্চুরি তো ঠিক আছে স্যার, কিন্তু আপনার উপরে ক্রিকেটের জ্বর। আরে আরে আমিও তো ভারতীয়, হ্যাঁ, আমাদের সকলেরই তো একই অসুখ। হ্যালো, এসিপির পদ্মমান হিয়ার। আমি বস অডিটোরিয়াম থেকে বলছি, এখানে একটা খুন হয়ে গেছে। স্টেজে খুন? হ্যাঁ স্যার। দেখো ওখান থেকে যেন কাউকে বেরোতে দেবে না। আচ্ছা। কেউ যেন ওখান থেকে বেরোতে না পারে, বুঝেছ? আসুন আসুন এসিপি স্যার, এই যে এখানে। আমাদের যেতে দাও, আমরা তো আর জগ্গুকে মারিনি। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, কেউ বাইরে যাবে না, বুঝেছ? কেউ বাইরে যাবে না। এসিপি স্যার, হ্যাঁ, ওর জন্য অপেক্ষা করতে করতে যখন পাবলিক খুবই রাগ ক্ষোভ দেখাচ্ছিল, তখন জানি না ও হঠাৎ কোথা থেকে চলে এলো। ও তখন খুবই মদ্যপান করেছিল। কিন্তু আপনার কথা অনুযায়ী তো কোনো গুলি চলেনি, তাহলে এই যজ্ঞুর বুক থেকে রক্ত ঝরছে কি করে? স্যার এই দেখুন, এই আঘাতটা গুলিরই স্যার। হ্যাঁ, কিন্তু ক্ষতটা খুবই ছোট, মনে হয় গুলিটা খুব সরু ছিল। এখানে কেউ গুলির আওয়াজ শুনতে পেল না কেন? গুলি বাইরে বেরোয়নি স্যার, এখনো শরীরের মধ্যেই আছে। ঠিক আছে, আপনিও নিচে গিয়ে দাঁড়ান। একটা কথা বলুন তো, হ্যাঁ, যখন এই যজ্ঞ পড়ে যায় তখন ওর মুখ কোন দিকে ছিল? অডিয়েন্সের দিকেই ছিল, কারণ ও তখন অডিয়েন্সের সাথেই কথা বলছিল। অডিয়েন্সের দিকে? হ্যাঁ, তাহলে তার মানে হলো গুলিটা সামনের দিক থেকেই চলেছে, পেছন দিক থেকে নয়। অভিজিৎ, দয়া, একটা কাজ করো, এখানে যতগুলো লোক আছে এদের সবাইকে ভালো করে সার্চ করো। স্যার কেউ যেন বাদ না যায়। ফেডরিক্স, বিবেক, অডিটোরিয়ামের চারদিক ভালো করে সার্চ করো, দেখো কিছু পাও কিনা। ইয়েস স্যার। চল স্যার। আচ্ছা, এবার আপনারা সবাই বাইরে গিয়ে দাঁড়ান, যান প্লিজ। এই দেখুন, এখান থেকে ভেতরে যেতে গেলে প্রত্যেককে এই মেটাল ডিটেক্টরকে পার হয়ে যেতে হবে। যদি কারোর কাছে বন্দুক বা কিছু থাকতো তো এখানেই ধরা পড়ে যেত। 1 মিনিট স্যার। সিকিউরিটি স্যার। চেক করো আমাকে। স্যার, আপনাকে? আমাদের সিকিউরিটি এসিপি স্যারকে দেখাতে হবে, চেক করো আমাকে। ওকে স্যার। ঠিক আছে। আর স্যার, এরপর এই মেশিনের মধ্যে দিয়ে যেতে হয়। স্যার, এটা একটা এক্স রে স্ক্যানার। আপনার সমস্ত জিনিস এর ভেতর দিয়ে পাস হয়, আর তার স্ক্যান করা ছবি সামনের ওই টিএফটি স্ক্রিনে দেখা যায়। দেখান দেখি। আইল গিভ ইউ ডেমো। এই দেখুন, এই স্ক্যান হলো, আর এই সামনে তার ছবি। সবকিছু দেখা যায় এতে? হ্যাঁ স্যার, সব দেখা যায়। কোনোভাবে কোনো বন্দুক ভেতরে যেতেই পারে না এসিপি স্যার। তাহলে গুলিটা লাগলো কি করে যজ্ঞর? অভিজিৎ, দয়া, সবাইকে সার্চ করো, পার্সেস, পাউচেস, ওয়ালেটস সব স্ক্যান করো। পেলি কিছু? না স্যার। একটা কাজ কর, তুই ওদিকটা দেখ গিয়ে, আমি এদিকটা দেখছি। এখানে দাঁড়ান, হ্যাঁ হাত উপরে করুন প্লিজ। হ্যাঁ। এখানে এখানে দাঁড়ান। পকেটে কি আছে? আগে মোবাইল কি? হাত উপরে করুন। দেখাও। আগে আর এই পকেটে কি পকেটে? আছে? স্যার, কিচ্ছু নেই। অভিজিৎ, বন্দুকটা কিন্তু ছোট, সবার জুতো চেক করছো তো? ইয়েস স্যার। জুতোটা খুলুন প্লিজ।
এটা আবার কি? প্লাস্টিকের পাইপ? এটা কি? কি জানি স্যার কি এটা? আচ্ছা স্যার, এর জুতো থেকে এটা পাওয়া গেছে। এটা তো এক ধরনের ট্রিগার মনে হচ্ছে। হ্যাঁ স্যার, জুতোতে লুকিয়ে রেখেছিল এ। স্যার আমি তো জানিও না এই জিনিসটা কি। তাহলে তোমার জুতোয় আসলো কি করে? স্যার, অডিটোরিয়ামের সিটের নিচ থেকে এই পাইপটা পেলাম স্যার। পাইপ? স্যার এই স্প্রিংটাও পেয়েছি। স্প্রিং? অভিজিৎ, এই স্প্রিংটাও তো দেখছি প্লাস্টিকেরই, পাইপটাও প্লাস্টিকের। স্যার এই ট্রিগারটাও প্লাস্টিকের। হ্যাঁ, স্যার এগুলো কোথাও একই জিনিসের আলাদা আলাদা টুকরো নয় তো? দেখি। বন্দুক, প্লাস্টিকের বন্দুক। সেজন্য এক্সরেতে দেখা যায়। কারেক্ট। কে যজ্ঞকে গুলি মারার পরে বন্দুকটাকে ভেঙে এদিক ওদিক ফেলে দিয়েছো? স্যার আমি তো জানিও না আমার জুতোর নিচে এটা কি করে এলো। স্যার বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। হতে পারে স্যার অডিটোরিয়ামে দৌড়াদৌড়ির সময় এই ট্রিগারটা আমার জুতোয় আটকে গেছে স্যার স্যার। একটা কাজ করা যাক, সবার হাতে বেনজামাইনে টেস্ট করা যাক। হ্যাঁ, তাহলেই জানা যাবে যে কার হাতে বারুদ লেগে রয়েছে। এটা কি করে হতে পারে? লাশকে জিজ্ঞেস করো। এটা কিছুতেই হতে পারে না। আমি বললাম না, লাশকে জিজ্ঞেস করো, আমাকে নয়। এই মরাটা মিথ্যা কথা বলছে। এটা হতে পারে না। লাশ কখনো মিথ্যে কথা বলতে পারে না। লাশ সবসময় সত্যি কথা বলে। আজকে এটা হয়েছে ডক্টর সালুংকে। এই মরাটা মিথ্যা কথা বলেছে। মানে কি বলছে? দেখুন, এই মানুষটার মৃত্যু গুলি লাগার জন্য হয়েছে, কিন্তু চোখের চারিপাশে তো দেখছি নীলচে ভাব হয়ে রয়েছে। তার মানে 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 এই লোকটি বিষ খেয়ে মরেছে? হ্যাঁ। লেট মি সি। ডক্টর সারিকা, লাশে এখনো রক্ত রয়েছে। রক্ত একেবারে জল হয়ে যায়নি। তুমি একটা কাজ করো, 2-3 ফোঁটা রক্ত নিয়ে নাও। আমি ততক্ষণ বুলেটটা বার করে টেস্ট করি। কেন ডক্টর সালুংকে? এটা বোঝার জন্য যে শরীরের মধ্যে বিষটা গেল কি করে। এটা কি করে হতে পারে? ডক্টর সালুংকে, কি হলো? এটা দেখুন। রক্তে বিষ আছে। কি? সাপের বিষ। সাপের বিষ? রক্তে বিষ আছে। কি? সাপের বিষ। সাপের বিষ? না স্যার, এর হাতে তো নেই। স্যার আমি বলেছিলাম না আমি কিচ্ছু করিনি। এবার আমি যেতে পারি স্যার? না, এখানে অপেক্ষা করো, এখনো বাকি আছে। আপনি আসুন। তুমি তুমি গুলি চালিয়েছিলে? আমি আজ অব্দি কখনো বন্দুকই ধরিনি। স্যার, এর হাতে গান পাউডার লেগে আছে। এর হাতে যদি গান পাউডার থাকে তাহলে গুলিটা এই চালিয়েছে। কি ফালতু কথা বলছেন? আমি জানি না এটা হাতে কি করে লেগেছে। চলো, এবার সত্যি কথাটা বলে ফেলো। এই মুখ সামলে কথা বলবি, বুঝলি? হ্যাঁ, ওকে আমি গুলি করে মেরেছি। ও আমাকে একেবারে বরবাদ করে দিয়েছিল। আমিও একজন কমেডিয়ান। ও আমার প্রত্যেকটা আইটেম চুরি করে নিয়েছিল। আমার কোনো কাজ ছিল না, আরো ভর্তি করছিল। এখন কি হবে? এবার সারা জীবন জেলে পচে মরতে হবে, অথবা ফাঁসি হবে। এসিপি সাহেব, ওকে আপনি এটা জিজ্ঞেস করুন, লাশের শরীরে সাপের বিষ এলো কি করে? সাপের বিষ? আগে হ্যাঁ, সাপের বিষ। কিন্তু সালুকে যজ্ঞ তো গুলি লাগার জন্য মারা গেছে, তাহলে ওর শরীরের মধ্যে একদম বিষে ভর্তি ছিল। দেখো, রসিকতা করো না সালুক। এই দেখো, সত্যি কথা বললেও মজা।
দেখো আমায় কিন্তু হেনস্থা করো না এই সবার আচ্ছা সামনে। ঠিক আছে। পুনিত, তুমি যে গুলি চালিয়েছিলে তাতে বিষ লাগানো ছিল? না স্যার। এসিপি সাহেব এই দেখুন, এই দেখুন, এর দুটো চোখ নীল হয়ে গেছে। কিন্তু একে সাপটা কামড়ালো কখন? আর একটা কথা, এই চিহ্নটা দেখছেন, একে কেউ সাপের বিষ ইনজেকশন দিয়েছে। যদি এর শরীরে সাপের বিষ থেকে থাকে তাহলে মরলো না কেন? আর হল পর্যন্ত পৌঁছলোই বা কি করে? বস, শুধু সাপের বিষই নয়, ওর পেটের মধ্যে যা ছিল সবকিছু আমি টেস্ট করেছি। আর পেটের মধ্যে আরো কিছু পাওয়া গেছে। তুমি কি করে জানলে? এই এমনি। কি ব্যাপার দয়া, আজকাল খুব হুঁশিয়ার হয়ে গেছো। আমার তো ধরনই এরকম বস। ও রিয়েলি? সালুকে কাজের কথা বলো। এসিপি সাহেব, এর রক্তে সাপের বিষ আছে, আরো 2 রকমের বিষ আছে। সরি স্যার। পাইপে আর কিছু আটকে আছে কি? না। আরে বের করো বের করো, যা কিছু আছে। হয়ে যাক আরেকবার, আরেকটা ভূমিকম্প, দেরি করো না। হয়ে গেছে স্যার, আনি। ডক্টর সালুকে, আপনি কি বলছিলেন যেন? 2 রকমের বিষ রয়েছে, মানে সব মিলিয়ে 3 রকম বিষ? এক্স্যাক্টলি। কিন্তু এত বিষ ও খেলো কি করে? অবভিয়াসলি কেউ নিশ্চয়ই খাইয়েছে, নিজে নিজে তো আর খায়নি। অদ্ভুত ব্যাপার না? 3-3টে বিষ খাওয়ার পরেও এ থিয়েটার হলে পৌঁছলো কি করে? এসিপি সাহেব, এখনো একটা ধাক্কা বাকি আছে। আরে তোমার ড্রামাটা শেষ হবে কখন? আসুন, আমি দেখাচ্ছি, আসুন। এই দেখুন, এই ক্ষত, মাথায় আঘাত আছে, অনেক রক্ত বেরিয়েছে। এ থিয়েটার হল পর্যন্ত পৌঁছলো, সেটাই তো অদ্ভুত ব্যাপার। স্যার এ নিজে গাড়ি চালিয়ে থিয়েটার হল পর্যন্ত গেছিল। এর পকেট থেকে গাড়ির চাবিও পাওয়া গেছে। স্যার এই গাড়িটাই মনে হচ্ছে। দয়া একটু টিকিটটা খোলো। এটা কি? রবিভা পাব। রাবিবা পাব? আরে ডেটটা দেখো, কালকের। তাহলে তার মানে হলো শোতে যাওয়ার আগে ডিস্কোতে গিয়েছিল। শোতে যাওয়ার আগে ডিস্কোতে? মনে হচ্ছে ডিস্কোতেই কেউ একে বিষ খাইয়ে দিয়েছে। রাবিবা পাব। স্যার হ্যাঁ, মনে তো হচ্ছে ওই ম্যানেজার। এক্সকিউজ মি। ইয়েস স্যার। একে চেনো? জগ্গু টেটোরিয়া। এ তো ওই স্ট্যান্ড আপ কমেডিয়ানটা, একটু পাগলাটে স্যার। আচ্ছা, এ এসেছিল এখানে? ইয়েস স্যার। কখন? এক্স্যাক্ট টাইম তো জানি না স্যার, কিন্তু কাল দুপুর নাগাদ এই 1-2টোর সময় এসেছিল। হ্যাঁ স্যার, ওর সাথে একটা মেয়েও ছিল। কাল খুব নাটক করেছে স্যার। কি নাটক করেছিল সেই মেয়েটি? কি বলি স্যার, ওরা দুজন Hey Zuti, will you dance with me? সরি। Come on yaar, only once. এই কালা নাকি তুই? শুনতে পাসনি এ কি বললো এক্ষুনি? Once, please once. মনে হচ্ছে ও বুঝতে পারেনি। একে এবার আমি বোঝাবো। কেন বিরক্ত করছিস বে? You! হ্যাঁ হ্যাঁ, আমার আমি। গায়ে হাত তুললি? কি করবি তুই? কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? দেখাবো? জগ্গু প্লিজ স্টপ। কি করছো তুমি? আরে ও ভদ্রতা শেখেনি। তোমাকে তোমাকে এইসব কথা বলছে? আমি এই মেয়েটার সঙ্গে কথা বলছিলাম, তোর সঙ্গে না। এই ইউ শাট আপ! স্যার প্লিজ। কি করছেন আপনি? আজকে তুই বেঁচে গেলি।
স্যার এই ব্রেসলেটটা ওই মেয়েটার। তুমি কি করে জানলে এই ব্রেসলেটটা ওই মেয়েটিরই ব্রেসলেট? স্যার কালো নিতে এসেছিল। তাহলে তুমি ওকে এই ব্রেসলেটটা দিলে না কেন? দিতাম কি করে স্যার, ওকে পেলে তবে তো দিতাম, আমার সাথে দেখা না করেই চলে গেছিল। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, ওই যজ্ঞ এখানে এসে ঠিক কি কি খেয়েছিল তোমার মনে আছে? চাইনিজ খেয়েছিল স্যার। চিকেন? হ্যাঁ স্যার, হয়তো চিকেন মাঞ্চুরিয়ান। আচ্ছা, যে মেয়েটা ওর সঙ্গে এসেছিল তার ঠিকঠাক বিবরণ দিতে পারবে? অফকোর্স স্যার। স্যার যজ্ঞ টাটোরিয়ার বাড়িতে দেখি এখানে আমরা কি পেতে পারি। বিবেক, স্যার তুই ফটোগুলো চেক কর, আমি ঘরটার তল্লাশি নিই। এটা ওর গার্লফ্রেন্ড না ওয়াইফ? খুলে যা চটপট। স্যার স্যার, ও গড, লাশ। স্যার স্যার, ফ্রেডি স্যার। এটা তো মঙ্গলসূত্র। তাহলে স্যার এটা ওর ওয়াইফই হবে। স্যার এই দেখুন, গন্ধ শুকে দেখ। অ্যালকোহল, মদ। বস, এই দুটো গ্লাসের মধ্যেই বিষ আছে। দুটো গ্লাসেই? আগে হ্যাঁ, আর মজার কথা হলো যে দুটো গ্লাসের মধ্যে আলাদা আলাদা বিষ। তার মানে হলো যজ্ঞর স্ত্রী যজ্ঞকে বিষ খাওয়ায়। ও নো মধু, আমি কিচেনে চিপস ভুলে এসেছি, তুমি প্লিজ নিয়ে আসবে? ওকে, জাস্ট ওয়েট। আর যজ্ঞ তার নিজের স্ত্রীর গ্লাসে আড়ালে বিষ মিশিয়ে দেয়। হ্যাঁ ফেডরিক্স, রেজাল্ট এসে গেছে। খবর পেয়ে গেছি এই ব্রেসলেট কোন জুয়েলারি শপ থেকে কেনা হয়েছিল। কে কিনেছিল? একটা লোক ছিল স্যার। নামটা বলো ফেডরিক্স। রাজীব। রাজীব? রাজীব! রাজীব, দরজা খোলো। এ তো খোলা আছে, দরজা খোলা আছে। রাজীব, বাড়ির মধ্যে তো দেখছি কেউই নেই। মাই গড! প্রথমে যজ্ঞ, তারপরে ওর স্ত্রী, আর এবারে রাজীব। ব্যাপারটা কি? সারা বাড়িটা ভালো করে তল্লাশি নাও, দেখো কিছু পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি। মাথায় গভীর ক্ষত, আঘাত লেগেছে। এটা কি? কাঁচের টুকরো? টেবিলের কাছে রক্ত, তার মানে হলো এর মাথাটা এখানে ঠুকে গিয়েছিল। কি হয়েছিল কি এখানে? গ্যাস ট্যাঙ্কে হ্যামার। স্যার! হ্যাঁ দয়া। হ্যাঁ দয়া। স্যার এই দেখুন, ফ্ল্যাশ ট্যাঙ্কের ভেতর থেকে এই হাতুড়ি পাওয়া গেছে। হাতুড়ি ফ্লাশ ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রেখেছিল? দয়া, তোমার মনে আছে ওই যজ্ঞুর মাথায় একটা চোট ছিল?
মনে হচ্ছে এই হাতুড়িটা দিয়েই ওকে মারা হয়েছিল। আমার মনে হচ্ছে ওই যজ্ঞ এর সাথে দেখা করতে এসেছিল। দুজনের মধ্যে কোনো তর্ক বিতর্ক হয়েছিল। যখন যজ্ঞ চলে যাচ্ছিল তখন রাজীব জোর করে এই হাতুড়ি দিয়ে ওর মাথায় মেরেছিল। মেরেছে, রাইট। যজ্ঞুর আঘাত লাগলেও হাতাহাতির সময় যজ্ঞ একে ধাক্কা মেরে দেয়। আর টাল খেতে খেতে রাজীব এখানে এই টেবিলের কাঁচের ওপর পড়ে যায়, তারপরেও এখানে পড়ে মারা যায়। তাহলে এই বাংলোটা বিক্রি করতে চাইছিল রাজীব। স্যার স্যার, এই ড্রয়ারে কয়েকটা ফটো পাওয়া গেছে। এই মেয়েটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। স্যার, এ তো মনে হচ্ছে ওই মেয়েটাই, যার স্কেচ বানিয়েছি আমরা। এ তো সেই মেয়েটাই। স্যার, মনে হচ্ছে রাজীবের ওয়াইফ। রাজীবের স্ত্রী? যদিও রাজীবের স্ত্রী হয় তাহলে ও ডিস্কোতে সেদিন যজ্ঞুর সাথে কি করছিল? আর স্যার, এই বাংলোটা খুঁজতে হবে। এটা রাজীবের বাংলো, ও এটা বিক্রি করতে চাইছিল। আর এই বাংলোর খোঁজটা পেয়ে গেলে মেয়েটারও খোঁজ পেয়ে যাব। এক কাজ করো, সমস্ত নিউজ পেপার দেখো, এমনকি ইন্টারনেটেও চেক করো। দেখো, কোথাও না কোথাও থেকে তো নিশ্চয়ই পাওয়া যাবে যে এই বাংলোটা বিক্রি হবে সেটা কোন জায়গায়। এক কাজ করো, সমস্ত নিউজ পেপার দেখো, এমনকি ইন্টারনেটেও চেক করো। দেখো, কোথাও না কোথাও থেকে তো নিশ্চয়ই পাওয়া যাবে যে এই বাংলোটা বিক্রি হবে সেটা কোন জায়গায়। আজকাল বাংলো আর পাওয়াই যায় না স্যার, সব শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। দেখো ফেডরিক্স, কোনো না কোনো বাংলো তো নিশ্চয়ই বিক্রি হচ্ছে। দেখো, ফিল্ডে নেমে কেটে পড়ার চেষ্টা করো না, খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। হ্যাঁ দা, কিছু পাওয়া গেল? স্যার, মনে হচ্ছে ওই বাংলোটাই। আচ্ছা, আর কিছু দেখো তো। রাজীব, সীমা। স্যার, এই বাংলোটাই। বাংলোর নাম বিশাল বাংলো, আর এর মালিক রাজীব আর সীমা স্যার। রাজীব আর সীমা? তার মানে হলো এই বাংলোটা সীমারই। এই বাংলোতে যাওয়া যাক, হয়তো সীমাকে আমরা ওখানেই পেয়ে যাব। স্যার, গুড বিবেক, একদম ঠিক সময় এসছো। কি জানতে পারলে হাতুড়িটা থেকে? স্যার, আমরা ঠিকই সন্দেহ করেছিলাম, ওই হাতুড়িতে যজ্ঞুরি রক্ত লেগেছিল স্যার। আগে হ্যাঁ, 1,70,00,000 বলুন, এর থেকে বেশি দাম কে দেবেন? 1,70,00,000 এক, 1,70,00,000 দুই, 1,80,00,000 2 কোটি। 2,05,00,000 বলুন 2,05,00,000 এক, হ্যাঁ বলুন বলুন। মনে হচ্ছে গার্ডেনে কিছু একটা হচ্ছে স্যার। হ্যাঁ, চলো এই গার্ডেন দিয়েই শুরু করি। 2,10,00,000। দারুণ বলেছেন ম্যাডাম, 2,10,00,000। কিন্তু এই সুন্দর বাংলোটার দাম আর একটু বেশি হওয়া উচিত। আর কে দাম বলবেন বলুন? আছেন কেউ? 2,10,00,000 এক, 2,10,00,000 দুই, 2,20,00,000 2,20,00,000। কিন্তু এত বড় বাংলোর দাম মাত্র 2,20,00,000। এখানে তো নিলাম হচ্ছে স্যার। কিন্তু রাজীব তো বাংলোটা বেচবে বলেছিল, তাহলে নিলাম কেন হচ্ছে? অভিজিৎ, মনে হচ্ছে এটা সেই মেয়েটাই। যাও গিয়ে কথা বলো ওর সঙ্গে। স্যার, এক্সকিউজ মি, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? যখন কারোর বাড়ি নিলামে ওঠে তখন সে কাঁদবে না তো কি, সে কি নাচবে? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, আপনারা বাড়ির ভেতরে গিয়ে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। অনেক খরচা করেছে স্যার। হ্যাঁ, অনেক খরচা করেছে।
হ্যাঁ বলুন, আপনারা আমার সাথে কেন দেখা করতে চান? একটা কাজের ব্যাপারে। আমরা এটা জানতে পেরেছি যে আপনি আপনার বাংলো বিক্রি করছেন, কিন্তু এখানে এসে তো দেখছি বাইরে বাংলোর নিলামই চলছে। হ্যাঁ, আমরা ব্যাংকের লোন ফেরত দিতে পারিনি, ভেবেছিলাম বিক্রি করে দেব, কিন্তু তার আগেই ওনারা চলে এসেছেন। ব্যাংকের লোক আজকাল কারোর কথাই শোনে না। মিস্টার রাজীব মানে আপনার হাজবেন্ড, ওর জন্যই তো এত কাণ্ড ঘটেছে। সব টাকা মদ খেয়ে উড়িয়ে দিয়েছে। আপনি কি জানেন ও এখন কোথায়? জানি না। এদিকে বাড়ি নিলামে উঠেছে, আর ও কোথাও ফুর্তি করছে, ফোনও বন্ধ রেখেছে। আর আমি কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি। সীমা দেবী, আপনি কি সত্যিই জানেন না যে আপনার স্বামী রাজীব এখন কোথায় আছে? না, হয়তো সে কাল থেকে নিখোঁজ, অথচ আপনার কোনো চিন্তাই নেই। আমার জন্য এটা নতুন ব্যাপার নয়। দেখুন, ওনার কিছু হয়েছে। কি? উনি এখন আর এই পৃথিবীতে নেই। কি? আগে হ্যাঁ। ও মাই গড, রাজীব, এটা কি করে হলো? আপনি আপনি জগ্গু টাটুরিয়াকে চেনেন? আগে হ্যাঁ। ওই মেরেছে আপনার হাজবেন্ডকে। কি? কিন্তু কেন? ওকেও জিজ্ঞেস করা যেত, কিন্তু কি করব, ওরও খুন হয়ে গেছে। ও মাই গড, ওরও খুন হয়ে গেছে? হ্যাঁ, খুব ধাক্কা খেলেন তাই না? সত্যিকারের ভালোবাসায় এরকমটাই হয়। আপনি আপনি আমার উপরে মিথ্যে অপবাদ দেবেন না। আমি তো ওর সাথে 1 মাস হলো দেখাই করিনি। আচ্ছা, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন কিছু মনে পড়লো? হ্যাঁ, মাঞ্চুরিয়ান চিকেন 20। এই কি ধরনের মজা করছেন আপনারা? চিকেন চিকেন মাঞ্চুরিয়ান? আপনি আপনি এটা কি চেনেন? কি ফালতু কথা বলছেন? এটা ফালতু নয়, ব্রেসলেট। এটা আমরা রবিবার ডিস্কোতে পেয়েছি, যেখানে আপনি গতকাল ভুল করে ফেলে এসেছিলেন। সেখানে যেখানে তুমি যজ্ঞুর চিকেনে বিষ মিশিয়েছিলে আর যজ্ঞু খেয়েছিল। না না না, আমি আমি কোনো বিষ মিশাইনি। তাহলে কে মিশিয়েছিল? হ্যাঁ, একটা মেয়ে, ওই খাওয়ার মধ্যে বিষ মিশিয়েছিল। কে ছিল সেই মেয়েটি? ওয়েট্রেস। আচ্ছা, এবার ওকে কেন ফাঁসাচ্ছ? আমি আমি সবকিছু নিজে চোখে দেখেছি। ওকে খাবারে বিষ মিশাতে। তুমি এটা জানতে যে জগ্গুর চিকেনে বিষ রয়েছে, তাও ওকে খেতে বারণ করলে না? হ্যাঁ, কারণ আমি চেয়েছিলাম যে ও মরে যাক। আমি জানতাম যে ও মেয়েটা খাওয়ারে কেন বিষ মিশিয়েছে, কিন্তু কিন্তু ও তাও মরেনি। ভীষণ নির্লজ্জ একটা মানুষ। কিন্তু আমিও তৈরি ছিলাম। আর আমরা একটা হোটেলে গেলাম। দেখো, তুমি কিন্তু অনেক খেয়ে নিয়েছো আজ। চলো আজকে আমরা বিয়ে করে নিই। আচ্ছা, কিন্তু ওর কি হবে? কার? তোমার স্ত্রীর। বউ? সেটা তুমি কি করে জানলে? আজ আমি তোমার খেল খতম করে দেব। কিন্তু তুমি জগ্গুকে মারতে চাইছিলে কেন? ও তো তোমাকে বিয়ে করতে চাইছিল, তাই না? কারণ ও আমাকে ঠকিয়েছিল। ও ও আগে থেকেই বিবাহিত ছিল। ওর স্ত্রী মধুমতি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, আর ও বেশিরভাগ সময় বাইরে বাইরেই কাটাতো। বাস এই জিনিসটারই ও সুযোগ নেয়। আর যখন আমি সত্যিটা জানতে পারলাম, তখন আমার মনটা ভেঙে গেল। এখন তো মারা গেছে, হয়তো তোমারও ফাঁসি হবে। না না, প্লিজ আমাকে বাঁচান। আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। ঠিক আছে, আপনাকে আমাদের একটা কাজ করতে হবে।
আচ্ছা এবার বলো, কোথায় সেই ওয়েট্রেস যে বিষ মিশিয়েছিল? কোথায়? কি হলো? ওই ওয়েট্রেসকে তো আজ আমি কোথাও দেখতে পাচ্ছি না। চলো গিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করি। এসো। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার। আমরা একজন ওয়েট্রেসকে খুঁজছি যে এখানে কাজ করে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না। ওকে ছুটি নিয়েছে? হ্যাঁ স্যার, একজন ওয়েট্রেস ছিল, ও ফোন করেছিল, বলেছিল ওর শরীরটা খুব খারাপ। নাম কি ওর? রিটা স্যার। এই মেয়েটা কোথায় থাকে? রিটা, ভেঙে দাও। রিটা, 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 ভালো করে দেখো এখানে কোথাও রয়েছে ও। রিটা, রিটা। স্যার, ঘরের মধ্যে কেউ নেই। স্যার, স্যার জানলাটাও বন্ধ আছে স্যার। তাহলে দরজাটা ভেতর থেকে লক করলো কে? দয়া, এবারেও বিষ। আমার মৃত্যুর জন্য দায়ী আমি নিজে। আমি সেই মানুষটাকে মেরে দিয়েছি যে আমার বোনের জীবন বরবাদ করে দিয়েছিল, কিন্তু আমি একটা খুন করেছি, সেটা একটা অপরাধ, আর সেজন্য আমি নিজেকে চিরকালের মতন সরিয়ে নিলাম। সব কেসেই কিছু না কিছু অদ্ভুত হয়, কিন্তু এই কেসটা তো সবার বাপ বেরোলো। একে তো 5-5 জন মিলে চেষ্টা করলো একই লোককে মেরে ফেলবার, আর সেরকম কেউ বাঁচলই না যাকে শাস্তি দেওয়া যাবে। খুব মোটা চামড়ার লোক ছিল সে, গন্ডারের মতো মোটা চামড়া ছিল তার, একেবারে নির্লজ্জ। ওই যজ্ঞ লোকটা প্রথমে তো ওই সীমার সঙ্গে অ্যাফেয়ার করে, তারপর ভাবলো যে নিজের স্ত্রীকেই মেরে ফেলি, ওকে বিষ খাইয়ে দেয়। কিন্তু কিন্তু যজ্ঞ যখন তার স্ত্রীকে বিষ খাওয়াতে যাচ্ছিল, তখন ওই সময় ওর স্ত্রীও যজ্ঞ ড্রিঙ্কসের মধ্যে বিষ মিশিয়ে দেয়। আবার মজার ঘটনা দেখুন স্যার, দুজনেই একে অপরকে বিষ খাওয়াচ্ছিল। যজ্ঞুর বউ বিষ খেয়ে মরে গেল, কিন্তু যজ্ঞ বেঁচে রইল। এই জন্যই তো বলছি যে কতটা নির্লজ্জ ছিল এই যজ্ঞ টাটোরিয়া, যে সহজে মারা যায়নি। আর স্যার, এ কি জিনিস দিয়ে তৈরি যে একবারও বুঝতে পারেনি যে শরীরে বিষ রয়েছে? উল্টে নিজের স্ত্রীর লাশটা তোলে, কাবাডে বন্ধ করে আর বেরিয়ে যায়। এটাও কিছু নয় স্যার, তারপরেও ও সীমার সঙ্গে খাবার খাবে বলে একটা পাবে গিয়ে পৌঁছলো। সেখানে আবার চিকেন মাঞ্চুরিয়ান খেলো, তাতেও বিষ ছিল। ওখানকার একজন ওয়েট্রেস চিকেনে বিষ মিশিয়েছিল। তাও দেখুন কি কপাল, যজ্ঞ বেঁচে রইল। আর তারপর হোটেলের রুমের ভিতর ঢুকে সীমা ওকে সাপের বিষ ইনজেক্ট করে। সাপের বিষ থেকে তো বাঁচা মুশকিল, কিন্তু আমি বললাম না, এ যজ্ঞ টাটোরিয়া, এর সহজে কিছু হয় না। সাপের বিষ এর শরীরের মধ্যে মিশে যাওয়ার পরেও এ বেঁচে গেছে। 3 ধরনের বিষ এর শরীরের মধ্যে ঢোকা সত্ত্বেও এই লোকটা তো নিশ্চিন্তে নিজের কাজ করেই যাচ্ছিল। একটা বিষ মানুষের পেটে চলে গেলে সে সারা জীবনের মতো শুয়ে পড়ে। এই তো 3-3টে বিষ খেয়েছিল, 3-3টে। তারপরেও রাজীবের সঙ্গে দেখা করলো। রাজীব জানতে পেরেছিল যে ওর বউ সীমা আর যজ্ঞুর মধ্যে একটা অ্যাফেয়ার চলছে। ওর রাগ হয়ে গেল, দুজনের মধ্যে ঝগড়াও হলো স্যার। রাজীব তখন যজ্ঞুর মাথার পেছনে হাতুড়ি দিয়ে মারলো। যজ্ঞ পড়ে গেল, কিন্তু পড়ে যেতে যেতে ও রাজীবকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাজীব মাটিতে পড়ে গেল, মরেও গেল। ভাগ্য, দয়া, ওর ভাগ্যটা খুব ভালো ছিল। যখন রাখে হরি তখন মারে কে। কিন্তু ভগবান হঠাৎ ভাবলো যে যজ্ঞকে আমার কাছে ডেকেই নেই। ব্যাস, যেই যজ্ঞুর জ্ঞান ফিরল, ও নিজের ঘড়িটা দেখে, মাই গড, অনেক দেরি হয়ে গেছে। ব্যাস, যজ্ঞ থিয়েটার হলের দিকে দৌড়তে থাকে। ও থিয়েটার হলে পৌঁছানো মাত্রই ওই ছেলেটা ওকে গুলি করে দেয়। তারপরে মারা যায় এই যজ্ঞ। স্যার, এই একটা কেসে একটা লোককে খুন 5 জন আলাদাভাবে করেছে। মধুমতি, সীমা, রাজীব, মৌনিত আর ওই ওয়েট্রেস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.